ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফোর্থ সেমিস্টারে যে অনার্সের যে ডিএসসিসি 7 পেপার রয়েছে এবং পাসেদের যে এমডিসিসিসি 5 পেপার রয়েছে, এই উভয় পেপারের জন্য একটি গুরুত্বপূর্ণ 20 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে এই প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করতে, তাই তোমাদের অনুরোধেই কিন্তু আমি আজকে এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। যে প্রশ্নের অ্যান্সারটি আমি শেয়ার করব সেটা হচ্ছে, তুমি কি মনে করো যে বিজয়নগর ও বাহমানি রাজ্যের সংঘাতের পেছনে প্রধান বিষয় ছিল ধর্ম? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমাদের সেমিস্টারের জন্য কিন্তু এই প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ। আমি কিন্তু সাজেশনে দিয়েছি। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, তোমাদের কিন্তু এই প্রশ্নটা আরেকটাভাবেও আসতে পারে, ঠিক আছে? একটা রয়েছে, তুমি কি মনে করো যে বিজয়নগর ও বাহমানি রাজ্যের সংঘাতের পেছনে প্রধান বিষয় ছিল ধর্ম? একই প্রশ্ন অথবা করে আসতে পারে, বিজয়নগর ও বাহমানি রাজ্যের সংঘাতের কারণগুলি আলোচনা করো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আমি অ্যান্সারটি বলছি, তোমরা কিন্তু খাতায় দেখে দেখে নোট ডাউন। দক্ষিণ ভারতের ইতিহাসে বিজয়নগর ও বাহমানি রাজ্যের দ্বন্দ্ব শুধু দুটি শক্তিশালী সাম্রাজ্যের সংঘর্ষ নয়, বরং এটি মধ্যযুগীয় ভারতের রাজনীতি, অর্থনীতি এবং প্রশাসনিক প্রবণতার একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। মোহাম্মদ বিন তুগলকের শাসনকাল ছিল এক রাজনৈতিক বিশৃঙ্খলার যুগ। তার দূরদর্শিতাহীন প্রশাসনের ফলে দক্ষিণ ভারতে উদিত হয় একাধিক স্বতন্ত্র রাজ্য। এর মধ্যে অন্যতম ছিল বাহমানি সালতানাত। এই নতুন মুসলিম শক্তির প্রধান প্রতিবেশী ছিল হিন্দু শাসিত বিজয়নগর রাজ্য। দুই শক্তির মধ্যেকার সংঘর্ষ ধীরে ধীরে এতটাই ঘনঘটিত হয় যে ইতিহাসবিদরা একে শাশ্বত সংগ্রাম বলে চিহ্নিত করেছেন। কিন্তু এই সংগ্রামের প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত রয়েছে। এক পক্ষ একে ধর্মীয় বলে চিহ্নিত করলেও আরেক পক্ষ তা রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ দ্বারা চালিত বলে মনে করেন। এই ছিল তোমাদের প্রথম প্যারা। এবার দ্বিতীয় প্যারা দেখো কী রয়েছে। বাহমানি ও বিজয়নগর উভয় সাম্রাজ্য দক্ষিণ ভারতের রাজনীতিতে প্রায় 2 শতাব্দী ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাহমানি শাসনকালের অধিকাংশ সময়ই অভ্যন্তরীণ বিদ্রোহ, অভিজাতদের ষড়যন্ত্র এবং নেতৃত্বের দুর্বলতায় ভরপুর ছিল। বাহমানির 14 জন সুলতানের মধ্যে 4 জন গুপ্তা ঘাতকের হাতে নিহত, 2 জন মদ্যপানের কারণে মৃত এবং 2 জনকে চোখ অন্ধ করে সিংহাসনচ্যুত করা হয়। অপরদিকে বিজয়নগরেও রাজপরিবারের মধ্যে দ্বন্দ্ব ও ক্ষমতার লড়াই চলমান ছিল। তবে উভয় রাজ্যের সংঘর্ষের মধ্যেও শিল্প, সাহিত্য, কৃষি, বাণিজ্য এবং প্রযুক্তিগত উন্নয়ন ঘটেছিল। এই বাস্তবতা ইঙ্গিত দেয় যে সংঘর্ষের প্রকৃতি ছিল জটিল এবং একমাত্র ধর্মের দৃষ্টিকোণ থেকে একে বোঝা সম্ভব নয়। তারপরে দেখো কী রয়েছে। সংঘাতের প্রেক্ষাপটে যে ভূ অঞ্চলগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেগুলি ছিল কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপ, তুঙ্গভদ্র দোয়াব এবং মারাঠাওয়াড়া। কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অত্যন্ত উর্বর জমি হওয়ায় কৃষি ও কর আদায়ের দিক থেকে তা লাভজনক ছিল। একই সঙ্গে অঞ্চলটির বন্দরগুলিও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তুঙ্গভদ্র দোয়াব এবং গোয়া বন্দর নিয়েও দুই রাজ্যের মধ্যে সংঘর্ষ হয়েছিল। গোয়া ছিল পারস্য ও আরব দেশ থেকে অশ্ব আমদানির প্রধান কেন্দ্র। এইসব এলাকায় আধিপত্য কায়েমের লড়াইয়ে ধর্ম কোনো মৌলিক ভূমিকা পালন করেনি, বরং অঞ্চলগত অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থই সংঘর্ষের প্রধান চালিকা শক্তি ছিল। বিজয়নগর ও বাহমানি রাজ্যের এই সংঘর্ষ শুধু ধারাবাহিকই ছিল না, বরং নানা সময়ে তা ছিল ভয়ানক, রক্তাক্ষয়ীও। 1347 খ্রিস্টাব্দে মুদগল দুর্গ দখলের সময় দুর্গের অধিকাংশ সৈন্য মারা যায়। প্রতিশোধ নিতে বাহমানি সুলতান প্রথম মোহাম্মদ শাহ একই দুর্গ পুনর্দখল করে হাজার হাজার মানুষ হত্যা করেন। যুদ্ধ শেষে দুপক্ষ একটি চুক্তিতে উপনীত হয় যেখানে বলা হয় বেসামরিক নাগরিকদের হত্যা করা যাবে না। যদিও পরে এই নিয়ম ভঙ্গ হয়েছে, তবে এটিই প্রথমবার দক্ষিণ ভারতের যুদ্ধের নৈতিক সীমারেখা নির্ধারণের চেষ্টার নিদর্শন। এই ঘটনাগুলি ধর্ম নয়, বরং প্রতিশোধ ও রাজনৈতিক সামরিক সম্মানের প্রশ্নে সংঘর্ষকে পরিচালিত করেছে। তারপরে দেখো, সুলতান মোহাম্মদ শাহ বাহমানি বরঙ্গল আক্রমণ করে বিজয়নগরকে প্রতিরোধে বাধ্য করেন এবং শান্তি চুক্তি স্বাক্ষর করে আক্রমণ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন। এই শান্তি প্রায় 50 বছর স্থায়ী হয় এবং এর ফলে বিজয়নগরের তুঙ্গভদ্র অঞ্চলে প্রভাব বিস্তারের প্রচেষ্টা ব্যর্থ হয়। এ থেকেই বোঝা যায় যে কৌশলগত অঞ্চল এবং শক্তির ভারসাম্য রক্ষাই ছিল যুদ্ধ ও শান্তির মূল ভিত্তি। একইভাবে মুজাহিদ শাহ বিজয়নগরের বিরুদ্ধে যুদ্ধ করেন কিন্তু ব্যর্থ হন।
তিনি শেষ পর্যন্ত নিজের ভাইয়ের হাতে নিহত হন। তার মৃত্যুর পর বাহমানির অভ্যন্তরীণ রাজনীতিতে দক্ষিণী ও বিদেশি মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়, যা একই ধর্মীয় গোষ্ঠীর মধ্যকার সংঘর্ষ হিসেবে পরিচিত। অর্থাৎ দ্বন্দ্ব কেবল হিন্দু মুসলিম নয়, মুসলমানদের মধ্যেও ছিল ভৌগোলিক ও সাংস্কৃতিক পার্থক্যজনিত বিরোধ। সুলতান দ্বিতীয় মোহাম্মদ শাহের শাসনকাল থেকে বিজয়নগর ও বাহমানি রাজ্যের মধ্যে রায়চুর দোয়াবকে কেন্দ্র করে সংঘর্ষ এক দীর্ঘকালীন রূপ নেয়। এই অঞ্চলটির ওপর আধিপত্য দুই রাজ্যের সামরিক ও কর ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। যুদ্ধবিরতি থাকলেও সংঘর্ষ থামেনি। এই সংগ্রামকে পূর্ববর্তী দক্ষিণ ভারতীয় রাজ্যগুলির মধ্যে সংঘর্ষের ধারাবাহিকতা হিসেবেও দেখা যায়, যেমন চোল চালুক্য ও রাষ্ট্রকূট পল্লবদের মধ্যে যুদ্ধ। অতএব এটি ভারতীয় উপমহাদেশের একটি দীর্ঘ ঐতিহাসিক ধারা, যেখানে ধর্মীয় পরিচয় চাইতে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ বেশি মুখ্য ছিল। সুলতান ফিরোজ শাহ বিজয়নগরের বিরুদ্ধে 2 দফা সফল অভিযান করেন। বিজয়নগরের রাজা দেবরায়কে পরাজিত করে তিনি তাকে কন্যা বিবাহে সম্মত করান, কিন্তু তৃতীয় অভিযানে ব্যর্থ হয়ে তাকে ক্ষমতা ত্যাগ করতে হয়। এখানেও দেখা যায় পরাজিত পক্ষের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করা হচ্ছে, যা যুদ্ধের ধর্মীয় চরিত্রকে দুর্বল করে। পরবর্তী আহম্মদ শাহ এবং দ্বিতীয় আলাউদ্দিনও বিজয়নগরের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং সাময়িক সাফল্য অর্জন করেন, কিন্তু এই সব আক্রমণের নেপথ্যে প্রধানত ছিল অঞ্চল দখল ও সম্পদ আহরণ, ধর্মীয় শুদ্ধতার নামে জিহাদ নয়। মাহমুদ গাওয়ানের শাসনামলে বাহমানি সাম্রাজ্য সর্বোচ্চ বিস্তারে পৌঁছায়। তিনি উড়িষ্যা, গোয়া এবং বিজয়নগরের বিরুদ্ধে যুদ্ধ করে বড় সাফল্য অর্জন করেন। গাওয়ানের রাজত্বে প্রশাসনে হিন্দুদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয় এবং তিনি নিজেও ছিলেন পারসিক মুসলমান। কিন্তু বাহমানি অভিজাতদের বিদেশের শিকার হয়ে ষড়যন্ত্রে প্রাণ হারান। এই ঘটনাও দেখায় ধর্মীয় পরিচয় অনেক সময় গৌণ হয়ে ওঠে অভ্যন্তরীণ রাজনীতির কাছে। রাজ্য পরিচালনায় দক্ষতা ও আনুগত্যই ছিল মুখ্য, ধর্ম নয়। ঠিক আছে, এখানে তোমাদের আনুগত্য হবে, ঠিক আছে, অনুগত্য হয়ে গেছে, এটা তোমরা আনুগত্য করে নিও। তারপর দেখো, তার মৃত্যুর পর বাহমানি সাম্রাজ্য দ্রুত পতনের দিকে এগোয়, কিন্তু তখনও বিজয়নগর ও বাহমানির সংঘর্ষ পুরোপুরি থামেনি। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে কি, তোমরা যদি কেউ এই পেপারে নোটস পারচেস করতে চাও, একেবারে পিডিএফ আকারে টাইপ করে নোটস, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি যে স্ক্রিনে নাম্বারটি দিয়ে রেখেছি সেই নাম্বারে যদি আমাকে মেসেজ করো বা কল করো, তাহলে আমি তোমাদের এভাবে টাইপ করা নোটস শেয়ার করে দেবো। তাই তোমরা যারা অল্প দামে এভাবে পিডিএফ আকারে নোটস পারচেস করতে ইচ্ছুক, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। তারপরে দেখো, 1565 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ ছিল বিজয়নগর ও বাহমানি উত্তরসূরি রাজ্যগুলির মধ্যেকার সেই চূড়ান্ত সংঘাত, যার পরিণামে দক্ষিণ ভারতের রাজনৈতিক মানচিত্রে বড় রকমের পরিবর্তন ঘটে। এই যুদ্ধে মুসলিম রাজ্যগুলির এক জোট গঠনের ফলে বিজয়নগরের শক্তিশালী সাম্রাজ্য ভেঙে পড়ে এবং রাজধানী হাম্পির ব্যাপক ধ্বংস সাধিত হয়। যুদ্ধটি কখনো কখনো হিন্দু মুসলিম বিরোধের রূপে ব্যাখ্যা করা হলেও বাস্তবিক অর্থে এটি ছিল ক্ষমতার ভারসাম্য রক্ষার কৌশলগত প্রয়াস। তালিকোটার যুদ্ধে মুসলিম রাজ্যগুলোর একতা ছিল তাৎক্ষণিক রাজনৈতিক চুক্তিভিত্তিক, আর বিজয়নগর রাজা এক ধর্মীয় যুদ্ধ চালাননি। যুদ্ধের পূর্ববর্তী ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় যে এটি ছিল ভূখণ্ড দখল ও আধিপত্য প্রতিষ্ঠার সংগ্রাম, ধর্মীয় উগ্রতাবাদ থেকে দূরে। বিজয়নগর সাম্রাজ্য যদিও হিন্দু রাজবংশ দ্বারা পরিচালিত ছিল, তবুও সেখানে মুসলমান সৈন্য, ব্যবসায়ী, এমনকি প্রশাসনিক কর্মচারীরাও ছিলেন। পর্তুগিজ পর্যটক ডোমিঙ্গোস পায়েস এবং বারবোসা তাদের ভ্রমণ বৃত্তান্তে বিজয়নগরের যে বর্ণনা দিয়েছেন, তাতে দেখা যায় শহরে বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান করতেন এবং কারো ধর্মবিশ্বাস নিয়ে রাষ্ট্রীয় হস্তক্ষেপ ছিল না। বারবোসা বলেন, প্রত্যেক ব্যক্তি তার প্রয়োজন মতো আসে, যায়, বাস করে। তাকে কেউ বিরক্ত করে না বা জিজ্ঞাসা করে না সে খ্রিস্টান, ইহুদি, মুসলমান না পৌত্তলিক। এই মন্তব্য স্পষ্ট। বিজয়নগরে ধর্ম ছিল ব্যক্তিগত পরিসরের বিষয় এবং রাষ্ট্র ধর্মের ভিত্তিতে নীতি নির্ধারণ করতো না। অন্যদিকে বাহমানি সালতানাতের শাসকরাও অনেক সময় ধর্মের ভিত্তিতে নয়, বরং রাজনৈতিক স্থিতি ও দক্ষতার ভিত্তিতে প্রশাসনিক নীতি গ্রহণ করতেন। উদাহরণস্বরূপ, বাহমানি রাজ্যই সর্বপ্রথম আলাউদ্দিন বাহমন শাহ জিজিয়া কর তুলে দেন এবং হিন্দু কর্মচারীদের রাজস্ব বিভাগে নিয়োগের সুযোগ দেন। এমনকি গুলবার্গা ও দৌলতাবাদে জ্যোতির্বিজ্ঞান চর্চার জন্য মনমন্দির নির্মিত হয়েছিল, যেখানে হিন্দু ও মুসলিম জ্ঞানীরা একত্রে কাজ করতেন। ঐতিহাসিক ফিরিজ শাহ তার বর্ণনায় উল্লেখ করেন যে দেবরায়ের সেনাবাহিনীতে প্রায় 10,000 মুসলমান সৈন্য ছিলেন। এসব উদাহরণ থেকে বোঝা যায় ধর্ম নয়, দক্ষতা ও আনুগত্য ছিল
প্রশাসনিক নিয়োগের প্রধান মাপকাঠি। বিজয়নগর ও বাহমনি রাজ্য উভয়ই ব্যবসা বাণিজ্যে প্রসার অত্যন্ত আগ্রহী ছিল। বিশেষত ঘোড়া আমদানির বাজার, সমুদ্রবন্দর, নদী বিধৌত সমতল ভূমি দখলের প্রশ্নে দুই রাজ্যের মধ্যে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এসব এলাকা যেমন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ছিল, তেমনই রাজস্ব আদায়ের ক্ষেত্রেও তা লাভজনক ছিল। ধর্ম এইসব অর্থনৈতিক স্বার্থে অন্তরায় হয়নি। বাহমানি ও বিজয়নগর রাজা উভয়ই বিদেশি ব্যবসায়ীদের স্বাগত জানাতেন। আরব, পারস্য এবং ইউরোপীয় বণিকেরা এই অঞ্চলগুলিতে অবাধে ব্যবসা বাণিজ্য চালাতে পারতেন। ফলে এই দুই সাম্রাজ্যের দ্বন্দ্ব ছিল অর্থনীতি নির্ভর, ধর্মীয় বর্ণবাদ এখানে মুখ্য ছিল না, এখানে মুখ্য হবে, ঠিক আছে এটা। তারপরে দেখো, ঐতিহাসিক মিডোজ টেলার বাহমনি শাসকদের সম্পর্কে বলেন, তাদের উদারতা, সাংস্কৃতিক সহনশীলতা এবং ধর্মের ঊর্ধ্বে উঠে প্রশাসন পরিচালনার প্রচেষ্টা ছিল বিস্ময়কর। যদিও পরবর্তী ঐতিহাসিক ডক্টর ঈশ্বরী প্রসাদ এই বক্তব্য কিছুটা অতিরঞ্জিত বলে মনে করেন, তবু এটুকু সত্য যে মধ্যযুগীয় দক্ষিণ ভারতের রাজনীতিতে ধর্ম নির্ধারক ভূমিকা পালন করেনি, বরং বাহমনি রাজ্য থেকে যে সাংস্কৃতিক ঐক্য সূচিত হয় তা পরবর্তী সময় মুঘল ভারতের প্রশাসন ও সংস্কৃতিতেও প্রভাব বিস্তার করে। এটি উল্লেখ করেছেন ইতিহাসবিদ সতীশচন্দ্র। এইসব প্রেক্ষাপটে ধর্মের পরিবর্তে ভৌগোলিক, বাণিজ্যিক এবং সামরিক লক্ষ্যই এই সংঘর্ষের মূল চালিকা শক্তি হয়ে উঠেছিল। সবশেষে দেখা যায়, বিজয়নগর ও বাহমনি রাজ্যের সংঘর্ষের মধ্যে ধর্ম উপস্থিত থাকলেও তা মুখ্য উপাদান ছিল না। শাসকদের রাজনীতির লক্ষ্য ছিল প্রশাসনিক আধিপত্য, ভূখণ্ড দখল, বাণিজ্যিক নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ স্থিতিরক্ষা। দুপক্ষেই এমন বহু উদাহরণ রয়েছে যেখানে শত্রু গোষ্ঠীর ধর্মীয় পরিচয় সত্ত্বেও তাদের নিয়োগ দেওয়া হয়েছে, আত্মীয়তার সম্পর্ক গড়া হয়েছে কিংবা শান্তি প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফলে এই সংঘর্ষ ধর্মীয় শুদ্ধতার নয়, বরং ক্ষমতার কেন্দ্রীকরণ ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষার একটি দীর্ঘকালীন প্রচেষ্টা ছিল। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি আমি শেয়ার করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই এই অ্যান্সারটি নোট ডাউন করে নাও এবং নোট ডাউন করে আগে ভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। তোমরা কিন্তু বেশি বেশি কমেন্টস করে জানাও পরবর্তী কোন ভিডিও চাও, আমি কিন্তু তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে এই অ্যান্সারগুলি শেয়ার করে থাকি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।